মানুষকে ভোলাতে, একটা আইওয়াস করাতে, বিরোধীদের হাতে রাখতে তিনি একটা নতুন প্ল্যান কষেছেন। আই হ্যাভ এ নিউ প্ল্যান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই সিটটা দেখতে মনে হয় খুব সহজ, আসলে বসাটা খুব কঠিন। তার ওই কঠিন সিটে বসাটাই হয়তো আর হবে না। সেই কারণে বাধ্য তারা এখন ভারত বিরোধিতা করতে। কিন্তু হঠাৎ করে এই ধরনের কার্যক্রম কেন? উড়ে এসে জুড়ে বসা তারেক রহমান তিনি ফিতে কেটে দিলেন, কেটে দিয়ে বললেন প্রথম ফুয়েল লোডিং শুরু হয়ে গেছে, আমরা এবার পারমাণবিক যুগে প্রবেশ করে গেলাম। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, বলা হচ্ছে তারেক রহমানের ক্রেডিট এটা। কিভাবে অন্ধকারে ডুবেছে বাংলাদেশ? তাহলে এই অন্ধকার থেকে বেরোনোর উপায় কি? দেখুন, উপায় থাকুক ছাই নাই থাকুক, তারেক রহমান একটা উপায় আপনাদের জন্য বাতলে দিয়েছেন, আর সেটা হলো এই একটা ইভেন্ট। স্বপ্ন শেখ হাসিনা 2013 সালেই দেখে নিয়েছিলেন, আর আজ 13 বছর পর 2026-এ এসে নাটক করছেন তারেক রহমান। লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে, কিন্তু তার আগেই 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, কার্যত তাড়িয়ে দেওয়া হয়, যাতে এই ধরনের কোনো একটা বড় সড়ক কর্মসূচি করে শেখ হাসিনা আবার জনপ্রিয়তার শিখরে উঠে যেতে না পারে। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ওই তারেক রহমানের কঠিন সিটে এতক্ষণ বসে থাকা খুব চাপের হয়ে যেত। সম্প্রতি কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশিকে অসম সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেওয়া হয়েছে, আর তারপরেই হিমন্ত বিশ্ব শর্মা তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন যদি অনুপ্রবেশ হয় তাহলে তার জবাব পুশব্যাকই হবে। আর এতেই গোঁসা হয়েছে তারেক সরকারের। রাতারাতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে কৈফিয়ত চাওয়া হয়েছে। দেখুন, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? যদি অনুপ্রবেশ হয় তাহলে তো পুশব্যাক হবেই। এতে রাগঢাকের কি আছে? কি আছে এমন রাগের কি আছে যে ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে কৈফিয়ত চাওয়া হবে? আসলে বিষয়টা এত সংক্ষিপ্ত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কিছু ইকুয়েশন রয়েছে যেখানে তারেক রহমান এবং বিএনপি সরকার বাধ্য ভারতের বিরোধিতা করতে। যদি না করে তাহলে ওই তারেক রহমানের ওই যে কঠিন সিট, এই যে তিনি বলেছিলেন না সংসদে দাঁড়িয়ে, এই সিটটা দেখতে মনে হয় খুব সহজ, আসলে বসাটা খুব কঠিন। তার ওই কঠিন সিটে বসাটাই হয়তো আর হবে না। সেই কারণে বাধ্য তারা এখন ভারত বিরোধিতা করতে। তার প্রথম কারণ দেখুন, ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ। সেখানে ভারতের ভেসেল চলে আসছে, অথচ এই সংকটকালে বাংলাদেশ যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি নিত সেই পরিমাণ তারা এখন পাচ্ছে না। আর অন্যদিকে যে পরিমাণ বিদ্যুৎ ভারত থেকে আমদানি করত বাংলাদেশ, এই সংকটকালে দাঁড়িয়ে সেই সরবরাহ হচ্ছে না, মানে ততটা পরিমাণে সরবরাহ হচ্ছে না। আর সেখানে দাঁড়িয়ে অন্ধকারে ডুবে গিয়েছে বাংলাদেশ। এখন লোডশেডিং বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী। কিন্তু এতে ভারতের বিরোধিতা করে কী লাভ? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কটা দল বাংলাদেশের সংসদে রয়েছে তারা প্রত্যেকেই বিএনপি। আপনি যদি বলেন ঠিক আছে, বিএনপি তো ভারতের সঙ্গে একটু সমঝোতা নিয়ে চলে, তারেক রহমানও ক্ষমতায় আসার পর থেকে ভারত সরকারের সঙ্গে ভালোই একটা সমঝোতা তিনি রেখে চলেছেন, কিন্তু হঠাৎ করে এই ধরনের কার্যক্রম কেন? তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে বিরোধী দলগুলি, জামায়াতে ইসলাম, এনসিপি, তারা তো ছেড়ে কথা বলছে না। তারা যে কোনো মুহূর্তে সুযোগ খুঁজছে কিভাবে তারেক রহমানকে সরিয়ে দেওয়া যায় আর ওই হটসিটটা কবজা করে নেওয়া যায়। তাই এই সংকটকালে যখন সাধারণ মানুষ তেলের পাম্পে দাঁড়িয়ে লাইন দিচ্ছে, বুঝতে পারছেন, মার্ডারের সংখ্যা বেড়ে গেছে, অর্থনীতি বাংলাদেশের একদম তলানিতে, প্রায় প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা লোডশেডিং, এক জায়গায় 3-4 দিন ধরে টানা লোডশেডিং। এমন অবস্থায় দাঁড়িয়ে একটা ইস্যুও ছাড়তে নারাজ জামায়াতে ইসলাম এবং এনসিপি। আওয়ামী লীগ তো নেই এখন, তারা বিরোধী দলের আসনেও নেই। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ওই তারেক রহমানের কঠিন সিটে এতক্ষণ বসে থাকা খুব চাপের হয়ে যেত। তাই এত কিছুর মাঝে মানুষকে ভোলাতে, একটা আইওয়াস করাতে, বিরোধীদের হাতে রাখতে তিনি একটা নতুন প্ল্যান কষেছেন। আই হ্যাভ এ নিউ প্ল্যান। সেই নিউ প্ল্যানের মধ্যে আরেকটা প্ল্যান ঢুকে গেছে, কি? পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন। চমক!
মানুষকে দেখাচ্ছে দেখুন আজকে অন্ধকারে আছেন কিন্তু আগামীকাল থাকবেন না, তার জন্য ব্যবস্থা করে দিলাম, যাতে সারা জীবন আপনারা লোডশেডিং যাতে দেখতে না হয়, লোডশেডিং যাতে অতীত হয়ে যায়, সেই পরিকল্পনা বাস্তবায়িত করে দিলাম। আমি আপনাদের এর আগের একটি এপিসোডেই দেখিয়েছি এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা, অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে দুরবস্থা। শুধু কি তাই, আইন শৃঙ্খলাতেই একই অবস্থা। কত খালি মার্ডার হয়েছে এই তারেক রহমানের জামানায় মাত্র কয়েক মাসে। আজ আপনাদের দেখাবো যে এই পরিস্থিতি, এই সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের আইওয়াস করতে গিয়ে ভারতের বিরোধিতা করতে বাধ্য হচ্ছে তারেক রহমান। তার আরও একটি কারণ রয়েছে। কি কারণ? তার কারণ এখনও শেখ হাসিনা কিন্তু ভারতেই অবস্থান করছে। যদি ভারতের বিরোধিতা করা যায় তাহলে শেখ হাসিনার যে কৃতিত্ব সেটাকে মুছে ফেলা দেওয়া যাবে। আর এই যে পারমাণবিক কেন্দ্রে যে তিনি উদ্বোধন করলেন, মানুষকে দেখাচ্ছেন দেখুন আগামী দিনের জন্য সব কিছু করে দিলাম, সেটাও পুরো কৃতিত্ব, পুরো ক্রেডিট তিনি নিজের ঘাড়ে নিয়ে নিতে পারবে এবং সাধারণ মানুষও তালি বাজাবে। এই বিষয়টাই তিনি চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হলো বাংলাদেশে, প্রশ্ন হলো এই যে পারমাণবিক যুগে প্রবেশ করলো বাংলাদেশ, এর কৃতিত্ব আসলে কার? তারেক রহমানের? চলুন এই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের এপিসোডে। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পর্দা ফাঁস। শেষ পর্যন্ত দেখুন, আপনার কাছেও পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের নাটক আপনাদেরকে দেখতে হচ্ছে। প্রথমেই আমি রেখেছি এক গাদা হেডলাইন, যে হেডলাইনেই দেখবেন না কেন সেই হেডলাইনেই বুঝতে পারবেন বাংলাদেশের দুরবস্থাটা ঠিক কতটা অন্ধকারে ডুবে গিয়েছে বাংলাদেশ। দেখুন, ইন্ডিয়া হুট করেছে, সকাল হলেই চলে যায় কারেন্ট, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বাংলাদেশবাসী। আচ্ছা, বিবিসি বাংলা করেছে যেদিন কম সেদিন 7 ঘন্টা, আচ্ছা কোনো দিন আবার 10 ঘন্টারও বেশি হয় লোডশেডিং। এদিকে দেখুন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা করছে যে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে। এমন অবস্থায় দাঁড়িয়ে ভারত থেকেও বিদ্যুৎ সরবরাহ কমে গিয়েছে, তাই এখন টানা 3 দিন 4 দিন লোডশেডিং হচ্ছে বাংলাদেশে। প্রথম আলো বলছে 4টি বড় কেন্দ্রে উৎপাদন কম, বেড়েছে লোডশেডিং। মানে বুঝতে পারছেন, লোডশেডিং বাংলাদেশে এখন আপনি যেখানেই যাবেন সেখানেই লোডশেডিং। এক তো এই তীব্র দাবদাহ, গরমের জ্বালা, তার মধ্যে কারেন্ট নেই, ঘরে পাখা ঘুরছে না, রাতেবেলার আলো নেই, ওই হ্যারিকেন জ্বালিয়ে আবার একটা অন্য তাপ। কি বলছে, দেশে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকলেও, মানে সক্ষমতা আছে, তারেক রহমানের যেমন ক্ষমতা আছে গণতন্ত্র টিকিয়ে রাখার, সেরকম বাংলাদেশেরও সক্ষমতা আছে যে তারা চাহিদার দ্বিগুণ, মানে যতটা চাহিদা তারও দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করবে। তাদের সক্ষমতা আছে কিন্তু পারছে না। তা থাকলেও কাজে লাগছে না, কারণ জ্বালানি সংকট, বকেয়া বিল ও কারিগরি ত্রুটির কারণে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে উৎপাদন কমেছে 4টি বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্রেও। ফলে সাপ্তাহিক ছুটির দিনে শুক্র শনি চাহিদা কমলেও লোডশেডিং কমেনি। বৃষ্টি না হলেও আরও কয়েকদিন ভুগতে হতে পারে এই লোডশেডিংয়ে। মানে বুঝতে পারছেন কীভাবে অন্ধকারে ডুবেছে বাংলাদেশ। তাহলে এই অন্ধকার থেকে বেরোনোর উপায় কি? দেখুন, উপায় থাকুক ছাই নাই থাকুক, তারেক রহমান একটা উপায় আপনাদের জন্য বাতলে দিয়েছেন, আর সেটা হলো এই একটা ইভেন্ট। এক তো লোডশেডিং, তার মধ্যে কারি টাকা খরচ করে একটা ইভেন্ট বানানো হলো। কি ইভেন্ট? বলছে কি, ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজ করছে, ফুয়েল লোডিং বিগিনস ফর বাংলাদেশ ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফুয়েল লোডিং শুরু হয়ে গিয়েছে এই প্রথমবার। বুঝতে পারছেন? দেখুন, ইউরেশিয়া রিভিউ করেছে, বলছে হাউ বাংলাদেশ নিউক্লিয়ার অ্যাম্বিশনস বিকাম এ ন্যাশনাল কনসেনসাস বাই এনি সিরিয়াস মেজার। দ্য রোপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ মোর দ্যান অ্যান এনার্জি প্রজেক্ট, it is a political biography of Bangladesh itself, born in the age of Pakistan internal discriminations, instances in the early years in independence under Sheikh Mujibur Rahman, carried forward through successive government of different ideology stripes and finally execute at scale under former Prime Minister Sheikh Hasina. Now the first unit has launched by incumbent Prime Minister Tariq Rahman to reduce Roppur to partition
talking point into misunderstanding both its history and strategic meaning. বলছে বাংলাদেশের নিউক্লিয়ার অ্যাম্বিশন কিভাবে সবাইকে মিলিয়ে দিল দেখুন। এটা শুরু হয়েছিল কবে? শেখ মুজিবুর রহমানের আমলে। এটার শিলান্যাস করেছিলেন কে? শেখ হাসিনা। আর উড়ে এসে জুড়ে বসা তারেক রহমান তিনি ফিতে কেটে দিলেন, কেটে দিয়ে বললেন প্রথম ফুয়েল লোডিং শুরু হয়ে গেছে, আমরা এবার পারমাণবিক যুগে প্রবেশ করে গেলাম। মানে তারেক রহমান আসতে না আসতেই গোটা বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করে গেল। বুঝতে পারছেন? আর বাকিদের কৃতিত্ব হাওয়া। দেখুন এই যে প্রথম আলো করছে, প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ। কি হয়েছে গল্পটা একটা রাশিয়ান কোম্পানি রোসাটম তার নাম, সেই কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে রূপপুরে এই পারমাণবিক চুল্লি তারা বাস্তবায়ন করেছে, যেখান থেকে এবার তাপবিদ্যুৎ উৎপাদন হবে, যে বিদ্যুৎ গোটা দেশে ছড়িয়ে যাবে। না, এই পারমাণবিক মানে কোনো ভয়ঙ্কর কিছু না, তারা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, তারা শুধু তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্যই এটা ফুয়েল হিসেবে ইউজ করবে, এমনটাই কথা রয়েছে। তাই রোসাটম তার মহাপরিচালক এসেছিলেন বাংলাদেশে এই উদ্বোধনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তারা ছিলেন, নাম কি ছিল অনুষ্ঠানের? নাম ছিল রূপপুর থেকে রূপান্তর। হ্যাঁ ঠিক আছে, মানলাম, খুব ভালো কথা। তারপর বলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। রাশিয়ার যে রাষ্ট্রীয় পরমাণু সংস্থার রোসাটম, তার মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, ইনি সেই ব্যক্তি। তার সঙ্গে হ্যান্ডশেক করে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত সংবাদ মাধ্যম এই ধরনের ছবি নিয়ে একদম সৌজন্য সাক্ষাৎ, মানে তারেক রহমান যদি না থাকতেন তাহলে এই ধরনের রূপপুরে এই ছবি আপনারা দেখতে পারতেন না বলে একটা স্ট্যাবলিশ করা হচ্ছে এই সময় দাঁড়িয়ে। কেন? তার কারণ কি? তার কারণ অন্ধকারে ডুবে গেছে বাংলাদেশ, অর্থনীতি তলানিতে, আইন শৃঙ্খলা একদম বলবেন না, আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা বলা যাবে না। বুঝতে পারছেন? এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক রহমান এবার সবার ত্রাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যাতে জামায়াতে ইসলাম এনসিপি তার উপর চাপ সৃষ্টি করতে না পারে। সংসদের শেষ দিনে দাঁড়িয়ে তিনি বলেছেন যে পরবর্তী সংসদ অধিবেশনে আমরা উন্নয়নের দিকে লক্ষ্য রাখবো, যাতে সবাই একসঙ্গে কাজ করতে পারি সেদিকে লক্ষ্য, মানে বিরোধিতা বলে কিছু থাকবে না। জামায়াতে ইসলাম এনসিপি তোমরা কেন বিরোধিতা করছো? আমরা তো এমনিও আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি, আবার তোমরা কোথা থেকে এসে জুটলে ভাই? বুঝতে পারছেন? আমি আগের এপিসোডেই আপনাদের দেখিয়েছি যে যারা শেখ হাসিনা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলো, এখন তারাই ভাগ বাটোয়ারা হয়ে গেছে, এখন তারা নিজেদের মধ্যে লড়াই করছে, আর লড়াই করতে গিয়ে দেশের এই হাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটা সুখবর হলো কি, যে রাশিয়ার সঙ্গে চ্যানেল করেছিলেন শেখ হাসিনা, সেটা আজ বাস্তবায়ন হলো। তবে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, বলা হচ্ছে তারেক রহমানের ক্রেডিট এটা। আসলে কার ক্রেডিট? দেখুন, বলছে গ্লোবাল ডিফেন্স কর্প, তারা 17ই আগস্ট 2024, মানে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন, ঠিক তার 12 দিন পর একটা হেডলাইন করে তারা, গ্লোবাল ডিফেন্স কর্প। কি হেডলাইন ছিল? বলছে আউস্ট বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, her son Sajib Wajed Joy and niece Tulip Siddiq embezzled $5 billion from overpriced 12.65 billion Rupur nuclear power plant through Malaysian banks. হেডলাইনটাই তাদের পুরো খবরটাই বলে দিয়েছে। কি বলেছে খবরে? বলছে প্রাইম মিনিস্টার, মানে আউটসেট দেশ ত্যাগ করা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার ছেলে সাজিব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিক, তারা নাকি $5 বিলিয়ন আত্মসাৎ করেছে। কোথা থেকে? রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে, যেখানে যার জন্য $12.65 বিলিয়ন এসেছিল, সেই টাকা থেকে নাকি মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে তারা $5 বিলিয়ন আত্মসাৎ করে নিয়েছিল। এই খবরটা সেই সময় রটানো হয়েছিল। তখন ক্ষমতায় কে ছিল? অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছেন? তিনি এসে প্রথমে নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল। কীভাবে নিজের ক্রেডিট? আগে নিজের ক্রেডিট নিতে গেলে কি করতে হবে? আগে যার ক্রেডিট রয়েছে তাকে ডিসক্রেডিট করতে হবে। সেই কারণে এই ধরনের একটা হেডলাইন তৈরি করা হয়েছিল গ্লোবাল ডিফেন্স কর্প বলে, যেটা 2018 সালে স্ট্যাবলিশ হয়, মানে এই পোর্টালটি।
কিন্তু এই পোর্টালটির এই খবরটি ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন খবর করে, বাংলাদেশি সংবাদ মাধ্যমরাও বিভিন্ন খবর করে, একদম শেখ হাসিনার যে কৃতিত্ব সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখুন তার জবাব দিয়েছিল মস্কো, বলছে মস্কো ডিক্রাইজ ফেক নিউজ অ্যাবাউট অ্যাম্বিসিয়াস রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছিল সেই সময় যে আমরা কোনো টাকা সরকারকে দিই না, আমাদের যে কর্মী মণ্ডলী যাচ্ছে, যে কোম্পানি যাচ্ছে বাংলাদেশে কাজ করতে, আমাদের টাকা ডিরেক্ট তাদের অ্যাকাউন্টেই পড়ে যারা কাজটা করবে। কোনো টাকা আমরা সরকারকে দিইনি এবং সেই সরকারের কোনো ব্যাংক থেকে কেউ টাকা তুলে নিয়েছে ব্যক্তিগত স্বার্থে, শেখ হাসিনা হোক, যাই হোক, কিংবা টিউলিপ সিদ্দিক হোক, এরকম কোনো প্রমাণ নেই। পুরো স্পষ্ট জানিয়ে দিয়েছিল রাশিয়া, স্পষ্ট। আজ যখন এই পারমাণবিক কেন্দ্রের উদ্বোধন হয়, আজ যখন প্রথম ফুয়েল লোডেড হয়, তখন এই বিষয়টা আবারও সামনে আসে। একদল বলতে শুরু করে এটা তো তারেক রহমানের ক্রেডিট, অন্য দল বলতে শুরু করে এটা তো শেখ হাসিনার ক্রেডিট। যারা শেখ হাসিনার ক্রেডিট বলে দাবি করছে তাদেরকে চুপ করানোর জন্য আবার নতুন করে এই হেডলাইনটা দেখানো হচ্ছে। আর তারপরেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একটি টুইট করা হয়, এটাও একটি আর্টিকেল, যে আর্টিকেলটা আপনি পড়লে পুরো বুঝে যাবেন অ্যাকচুয়ালি সত্যিটা কি, অ্যাকচুয়ালি মিথ্যাটা কি। আর্টিকেলের নাম কি ছিল? হেডলাইনটা হচ্ছে $5 বিলিয়ন embezzlement at রূপপুর, হোয়াট লাইজ বিহাইন্ড দ্য প্রপাগান্ডা। এই প্রপাগান্ডার ভেতরে কি মিথ্যে রয়েছে সেই বিষয়টা আপনি এই হেডলাইন দিয়ে সার্চ করুন, সার্চ করলে এই আর্টিকেলটা পাবেন। সেখানে আপনার পুরো আমি যা যা বললাম পুরো পরিষ্কারভাবে লেখা আছে, পরিষ্কারভাবে কীভাবে হাসিনার কৃতিত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং একই সঙ্গে তার বিরুদ্ধে একটা বড়সড় দুর্নীতির অভিযোগ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই দুর্নীতির যে তদন্ত সেটা কিন্তু এখনও চলছে, এই দুর্নীতির তদন্ত কিন্তু এখনও শেষ হয়নি, ওই দুদক করছে, এখনও শেষ হয়নি, এখনও কোনো চার্জশিট দিতে পারেনি। বুঝতে পারছেন? এই দুর্নীতির তদন্ত, যে দুর্নীতির অভিযোগ তারা নিয়ে এসেছিল এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের কৃতিত্ব হাসিনার থেকে কেড়ে নেওয়ার জন্য। আমি কেন বারবার বলছি হাসিনার থেকে কেড়ে নেওয়ার জন্য? আমি কেন বারবার বলছি এই কৃতিত্ব তারেক রহমান নিজে থেকে দাবি করছে? কেন বলছি? তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, সেখান থেকে বাঁচতে গেলে তারেক রহমানকে এটা করতেই হবে, সবাই জানে। কিন্তু আপনারাও তো বলতে পারেন যে আপনি মন গড়া কথা বলছেন, শেখ হাসিনার কৃতিত্ব কোথায় কেউ তো জানে না। এটা হচ্ছে বাংলাদেশি পোর্টাল বিডি নিউক্লিয়ার, যার অতি সম্প্রতি নাম চেঞ্জ হয়েছে হয়তো এনার্জি অফ দ্য ফিউচার। তারা একটা হেডলাইন করেছে, বলছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হিস্ট্রি অ্যান্ড কনস্ট্রাকশন। এর ইতিহাস কি এবং কীভাবে এটা গঠন হয়, চলুন তাহলে পুরোটা আপনাদের বাংলায় আমি সাজিয়েছি আপনাদের জন্য দেখাই। কি বলছে? বলছে প্রধান কৃতিত্ব ও বাস্তবায়ন আওয়ামী লীগ সরকার, বিশেষ করে শেখ হাসিনা, একদম ব্র্যাকেটে লিখে দিয়েছে। বর্তমান প্রকল্পটি বাস্তবায়নের মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। 2013 সালে তিনি এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে নির্মাণ কাজ শুরু করেন। 2023 সালে কেন্দ্রটি পারমাণবিক জ্বালানি গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কৃতিত্ব রয়েছে। কীরকম? বলছে স্বাধীনতার পর 1973 সালে তিনি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন, যার ফলে তাকে এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা বলা হয়। কিন্তু তারও আগে জমি অধিগ্রহণ হয়েছিল। দেখুন কি বলছে? বলছে তৎকালীন পাকিস্তান সরকার 1961 সাল প্রথমবার রূপপুরে জমি অধিগ্রহণের মাধ্যমে উদ্যোগ শুরু হয় এই পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রের। কিন্তু 1969 থেকে 70 সালে পাকিস্তান সরকার প্রকল্পটি বাতিল করে দেয়। ভেবে দেখুন সেই সময় ওই ডামাডোলের অবস্থা, মুক্তিযুদ্ধের প্রাককালে। এবার কি বলছে? বিএনপি সরকার যখন ছিল 2001-2006 সালে, সেই সময় 2005 সালে এই সরকার চীনের সাথে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। বিএনপি সরকার এসে রাশিয়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেনি, তারা চীনের সঙ্গে একটা যৌথ এইভাবে একটা পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র করার চুক্তি স্বাক্ষর করেও ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সেই সময় এসে এই সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করে এবং এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। এবার আপনাদের দেখাচ্ছি প্রথম প্ল্যান্ট। এটাই হচ্ছে প্রথম প্ল্যান্ট রূপপুরে। অবস্থান কোথায়? পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে। এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট, 2টি ইউনিট রয়েছে। সহযোগিতা কে করছে? রাশিয়ার রোসাটম। আচ্ছা, ইতিহাস কি বলছে? 1961 সালে প্রথম প্রস্তাব পেশ করা হয়। 2013 সালে, এই যে আমি দেখালাম এগুলো সব ব্যর্থ চেষ্টা,
বিএনপির ব্যর্থ চেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থ চেষ্টা। সফল চেষ্টা কি করেছিলেন? 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2017 সালে প্রথম ইউনিটের মূল নির্মাণ কাজ শুরু হয়, আর লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তার আগেই 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, কার্যত তাড়িয়ে দেওয়া হয়, যাতে এই ধরনের কোনো একটা বড় সড়ক কর্মসূচি করে শেখ হাসিনা আবার জনপ্রিয়তার শিখরে উঠে যেতে না পারে। দেখুন, প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা বলছে রিঅ্যাক্টর টাইপ আধুনিক VVER 1200 জেনারেশন 3+ রিঅ্যাক্টর রয়েছে এর মধ্যে। নিরাপত্তা স্তর রেডিয়েশন রোধে 5 স্তরের সুরক্ষা ব্যবস্থা রয়েছে এর মধ্যে। অটোমেটিক শাটডাউন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও 72 ঘন্টা পর্যন্ত সচল থাকতে পারে। অন্যদিকে জ্বালানি, এখানে মূলত ইউরেনিয়াম 235 জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। এর প্রভাব কি হবে? কার্বন মুক্ত শক্তি, একটি গ্রিন হাউসে গ্যাস নিঃসরণ কমায়, সাশ্রয়ী বিদ্যুৎ, দীর্ঘমেয়াদে এটি সস্তা বিদ্যুতের উৎস হবে, অর্থনৈতিক উন্নয়ন, দেশের শিল্পায়নে বিশাল ভূমিকা রাখবে। এই স্বপ্ন শেখ হাসিনা 2013 সালেই দেখে নিয়েছিলেন। আর আজ 13 বছর পর 2026-এ এসে নাটক করছেন তারেক রহমান। কেন বলছি নাটক করছেন? তার কারণ এটা 2024 সালেই উদ্বোধন হওয়ার কথা ছিল। মাঝে এতগুলো ডামাডোলের দিন গেল, অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, তারপর একটা নির্বাচিত সরকার এলো, তারপর তো একটা কিছু হবে রে ভাই। মানে এতদিন পরেও কি হবে না? যেটা 2024-এ হওয়ার কথা ছিল সেটা 2026-এ এসেও হবে না। কিন্তু এই প্রকল্পের এতটুকু কৃতিত্ব বিএনপি সরকার আওয়ামী লীগের সঙ্গে ভাগ করেনি, তারা মুখেও বলেনি। শেখ হাসিনার নাম তো পর্যন্ত উচ্চারিত হয়নি। কখন? যখন বাংলাদেশ অন্ধকারে ডুবেছে। আমি আবারও বলছি, যখন বাংলাদেশের দিকে দিকে লোডশেডিং, হেডলাইন বলবো না, এটা একদম নিত্যদিনের হয়ে গিয়েছে। হেডলাইন তো তখন হয় যখন 10 দিনে একবার হয়, এটা এখন প্রতিদিনের হেডলাইন যে বাংলাদেশের লোডশেডিং। এই সময় দাঁড়িয়ে এই ধরনের ক্রেডিট নেওয়াতে কারোর আর বুঝতে বাকি থাকে না যে আপনি আসলে কি চাইছেন। আদৌ কি বাংলাদেশের ভবিষ্যৎ আপনি নির্ধারণ করতে চাইছেন, নাকি শুধুমাত্র এই পরিস্থিতি মানে লোডশেডিং পরিস্থিতি থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য তড়িঘড়ি করে একটা জিনিস উদ্বোধন করে দিলেন এবং বলছেন আগামী বেশ কয়েকদিন লাগবে 2টো ইউনিট চালু হতে, পুরোপুরিভাবে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। ভাবুন তাহলে, ভাবুন, ভাবতে পয়সা লাগে না। আর সেই কারণেই বলছি, আরও একবার বিচার বিবেচনা করে তারপর সব কিছু বিশ্বাস করবেন। যে যা এসে বলে দিচ্ছে বিশ্বাস করবেন না। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, আপনার মূল্যবান বক্তব্য লিখবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।